জয় হিন্দ, আমি শামসের। আজকে আমরা আলোচনা করব যে ওজোন স্তর কাকে বলে। যে স্তরটা ক্ষয়প্রাপ্ত হয় তাহলে মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে, যেমন ভাইটাল একটা রোগ ক্যান্সারের মতো, তারপরে তোমার চর্মরোগ, তারপরে উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ, প্রজনন ক্ষমতা হ্রাস, এই সব যে রোগগুলো সেগুলো আমাদের দিনের পর দিন পৃথিবীতে বেড়েই চলবে এই ওজোন স্তরের কারণে। কেন ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয়, কেন, কি কারণে? আদৌ কি মানুষ এটার জন্য দায়ী না প্রাকৃতিক দায়ী? আজকে আমরা এগুলো এখানে আলোচনা করব। তো শুরু করা যাক। ওজোন স্তর এটি হলো বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত একটি স্তর, যেটি সাধারণত 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে অবস্থিত। মেইনলি যদি বলি তাহলে এটা আমাদের 22 কিলোমিটারে অবস্থিত। এই যে এটা তোমার হয়ে গেল স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হয়ে গেল টপোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের 22 কিলোমিটারের মধ্যে মেইনলি এটা পাওয়া যায়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারটা আমরা তো বুঝলাম যে ওজোন স্তর। তাহলে এই ওজোন স্তরে কোন গ্যাস থাকে? যেই গ্যাসটা আমাদের অন্তত একটা জরুরি গ্যাস, ওজোন গ্যাস। এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস থাকার কারণে একে ওজোন স্ফিয়ার বলা হয়। তাহলে এই ওজোন স্ফিয়ারে যে ওজোন গ্যাসটা, এটা কোথা থেকে আসলো, কিভাবে সৃষ্টি হলো, সেটা আগে আমরা জানবো। ওটা তো সংজ্ঞাটা জানলাম যে ওজোন স্তর কাকে বলে। এবার জানেনি O3 কি। এই O3 তিনটি O2 পরমাণু যুক্ত হলে এই অক্সিজেন গ্যাস তৈরি হয়। এই অক্সিজেন গ্যাস কিভাবে উৎপন্ন হয়? যখন 3টা O2 পরমাণু যুক্ত হয় তখন এই O3 গ্যাস উৎপন্ন হয়। আর এটা দেখতে হালকা নীল রঙের উপগ্রহ গন্ধ বিশিষ্ট একটা গ্যাস। যেই গ্যাসটা আমাদের বায়ুমণ্ডলে 0.0006% আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত। এই ওজোন গ্যাসটি প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 90% পাওয়া যায়। 90% ওজোন গ্যাস এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পাওয়া যায়, তাই একে ওজোন স্তরও বলা হয়। তাহলে এখানে যদি 90% পাওয়া যায়, বাকি যে 10% থাকে সেটা তোমার 50 কিলোমিটার হতে উপরের দিক, 50 কিলোমিটার এবং তার উপরে, যেটা আমরা তোমার বায়ুমণ্ডলীয় স্তর বিন্যাস সেখানে আলোচনা করেছিলাম যে ওজোন গ্যাসটা কোন জায়গায় পাওয়া যায়। ঠিক আছে, তাহলে মেইনলি এটা কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায়। তাহলে ওজোন স্তর কাকে বলে? এখন আমাদের মেইন টপিক হচ্ছে যে ওজোন স্তর কাকে বলে। তার আগে বলে রাখি যে যদি একটা ওজোন কণা তোমার একটা অক্সিজেন কণার জন্য নেওয়ার অ্যাবাউট 1 লক্ষ ওজোন গ্যাস নষ্ট হয় একটা অক্সিজেন পরমাণুর জন্য, যেটা আমরা পরে জানব। তাহলে ওজোন স্তর কি? যে বায়ুমণ্ডলের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝড় ঝঞ্ঝা, যেখানে কিছুই থাকে না, কিছুই দেখা যায় না, যেখানে প্লেন নির্দ্বিধায় চলতে থাকে, সেই স্তরে আমাদের ওজোন স্তর অবস্থিত। যদি আমরা এর সংজ্ঞাটা বলি তাহলে এর সংজ্ঞাটা এরকম করে বলতে হবে যে বায়ুমণ্ডলের সব থেকে গুরুত্বপূর্ণ স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর দেখা যায়, যেটি সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট রেড অর্থাৎ অতিবেগুনি রশ্মিকে শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। সেটা কি করে? যে এই রশ্মিটা আসে, সেই রশ্মিটা এই বায়ুমণ্ডলে, এখান থেকে যে রশ্মিটা আসে স্ট্র্যাটোস্ফিয়ারে, সেটাকে কি করে? ওজোন স্তর শোষণ করে সেটাকে শোষণ করে নেয় এবং বায়ুমণ্ডলকে
উত্তপ্ত করে এবং সে ওই আল্ট্রাভায়োলেট রশ্মির হাত থেকে পৃথিবীকে, অর্থাৎ বায়ুমণ্ডলের যে নিচের স্তর সেই স্ট্র্যাটোস্ফিয়ার, সেটাকে কি করে রক্ষা করে। এবং এখানে এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে, তাই একে ওজোন স্ফিয়ার বলা হয়। জানা গেল যে ওজোন স্ফিয়ার কি বা ওজোন স্তর কি। তাহলে এই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন? তোমাদের মাঝে মাঝে একটা প্রশ্ন আসে যে ওজোন স্তরকে, এই ওজোন স্তরকে, O3 স্তরকে কেন প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, 2 মার্কের জন্য আসে। তাহলে আমরা কেন একে প্রাকৃতিক সৌর পর্দা বলবো? এই কারণে বলবো, যেমন ধরো একটা ছাতা কি করে? রৌদ্র থেকে আমাদের বাঁচায় বা বৃষ্টি থেকে আমাদের রক্ষা করে। ঠিক তেমনি এই O3 স্তর, সূর্যের কিরণ থেকে যে অতিবেগুনি রশ্মি, একটা ডেঞ্জারাস রশ্মি, সেই রশ্মিটার হাত থেকে পৃথিবীকে বা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলটাকে কি করে যে, বা পৃথিবীকে সেই রশ্মির হাত থেকে রক্ষা করে। কিসের মতো? ছাতার আবরুর মতো। যেমনি ছাতা বৃষ্টিটাকে কি করে, বৃষ্টির হাত থেকে ছাতাটা কি করে বৃষ্টির হাত থেকে মানুষকে রক্ষা করে বা রৌদ্র তাপ থেকে রক্ষা করে। ঠিক তেমনি সেই ওজোন স্তরটা, এই ওজোন স্তরটা আমাদের সেই আল্ট্রাভায়োলেট যে রশ্মিটা, সেটার হাত থেকে আমাদের রক্ষা করে, যার কারণেই একে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়। তোমাদের আবার নেক্সট টপিক হচ্ছে এখানে যে এই এই যে ওজোন স্তরটা, এটা এই ওজোন স্তরের গুরুত্বটা কি? গুরুত্ব দুইটা। O3 স্তরের গুরুত্ব হচ্ছে দুইটা, মেনলি যে গুরুত্ব সেটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমাদের যে আল্ট্রাভায়োলেট UVR, এই UVR হাত থেকে রক্ষা, এই আল্ট্রাভায়োলেট রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে। দ্বিতীয়ত, বায়ুমণ্ডলের যে নিচের স্তর, অর্থাৎ ট্রপোস্ফিয়ার, যেখানে আমরা বাস করি, সেই ট্রপোস্ফিয়ারে উষ্ণতা বাড়ার হাত থেকে রক্ষা করে, উষ্ণতাটাকে নিয়ন্ত্রণ করে রাখে কে? এই ওজোন স্তর। তাহলে ওজোন স্তরের মেইনলি দুইটা গুরুত্ব হচ্ছে এই দুইটাই। তারপরে এর ধ্বংসের কারণটা কি? মেইনলি এখানে আমাদের জানতে হবে যে এর ধ্বংসের কারণটা কি, কেন ধ্বংস হচ্ছে। এই ওজোন স্তর ধ্বংসের কারণেই বৈজ্ঞানিকরা কিছুদিন আগেই আন্টার্কটিকায় ওজোন গহ্বর গর্তের সন্ধান পেয়েছে। সুমেরু কুমেরুতে ওজোন গহ্বর দেখা গেছে, যেটা বলছে বৈজ্ঞানিকরা যে 2050 সালে, এই 2050 সালে বড় একটা সমস্যার সম্মুখীন হতে পারে পৃথিবীর মানুষ, বড় একটা সমস্যা। তাহলে আমাদের কি করণীয় হবে? কি করলে এই ওজোন স্তরের যে ক্ষয়, যে গহ্বর সৃষ্টি হয়, সেটা রক্ষা পাবে? এর ধ্বংসের কারণগুলো কি কি? আদত কি আমরা এর কারণ? আমাদের কারণে কি এই ওজোন স্তর দিনের পর দিন দৈনন্দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, বা প্রাকৃতিক কোনো কারণে বায়ুমণ্ডল ওজোন স্তর দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে? আমরা জানবো। তাহলে এর ধ্বংসের কারণটা কি? 1 নম্বর কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ কি? যখন বললাম না একটু আগে যে অক্সিজেন পরমাণুর সঙ্গে যখন বিক্রিয়া হয়, একটা অক্সিজেন কণার জন্য তোমার 1 লাখ O3 কণা ধ্বংসপ্রাপ্ত হয়।
এটা মামুলি কথা না। তাহলে কি হয়, যখন O3 অক্সিজেন পরমাণুর সঙ্গে তোমার O3 কণার বিক্রিয়া, আলোক রাসায়নিক বিক্রিয়া ঘটে, তখন ওজোন স্তর ধ্বংস হয়। তাহলে প্রাকৃতিক কারণটা কি হয়, যে O3 প্লাস O2 পারমাণবিক কণা যখন এদের রাসায়নিক বিক্রিয়া হয়, আলোক রাসায়নিক বিক্রিয়া হয়, তার ফলে কি হয়, ওজোন স্তর ধ্বংসপ্রাপ্ত হয়। দ্বিতীয় হচ্ছে মানবিক কারণ। একটা চলে গেল প্রাকৃতিক কারণ, একটা হচ্ছে মানবিক কারণ। এই মানবিকটা কি, যে আমরা মানুষরা তাদের নিজের স্বার্থের জন্য কি না করতে পারে। এমন কি, যেই পৃথিবীতে আমরা বসবাস করি সেই পৃথিবীকেও ছাড়ে না। পৃথিবী কি, যে ধরো ভগবান কি আল্লাহ যারা সৃষ্টি করেছে এই পৃথিবীকে এবং সেই মানুষকে, যে মানুষ তার ইশারা ছাড়া এক কদম হাঁটতে পারে না, তাকেও ছাড়ে না। হ্যাঁ, ঈশ্বরের নামে হাটে বাজারে ভগবানকে বিক্রি করে, কিসে? তার ধান্দার জন্য, টাকা পয়সার জন্য। তাকে ভগবানকেও মানুষ ছাড়ে না। এই মানুষের কারণেই আজ আমাদের ওজোন স্তর ধ্বংসর দিকে এগিয়ে চলছে। ধ্বংসের কারণটা কি, মানবিক কারণটা কি, যে এই CFC সব থেকে মারাত্মক একটা গ্যাস, CFC। এই CFC যে গ্যাসটা আছে, ক্লোরোফ্লোরোকার্বন, এই ক্লোরোফ্লোরোকার্বনের কারণেই, এর মাত্রাটা বৃদ্ধি পাওয়ার কারণেই আমাদের বায়ুমণ্ডল ওজোন স্তর দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে। যেমন বিভিন্ন ধরনের জ্বালানির গ্যাস, জ্বালানি থেকে কার্বন ডাইঅক্সাইড, তারপর তোমার হেলান, এইগুলো গ্যাস, তারপর তোমার ক্লোরোফ্লোরোকার্বন যেটা CFC বললাম, এই গ্যাসগুলো দিনের পর দিন এদের মাত্রা বেড়ে চলছে। এদের মাত্রা কি কারণে বেড়ে চলছে? কিছু জ্বালানির দহন থেকে আসতেছে, বিভিন্ন কলকারখানা থেকে যে গ্যাসগুলো উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, CFC, তোমার রেফ্রিজারেটর থেকে যে উৎপন্ন হচ্ছে। তারপর যানবাহনের কি করছে, দিনের পর দিন তো যানবাহন বেড়েই চলছে। গাছ কাটছে, আমরা কি করছি, অক্সিজেন তো গাছ থেকেই পাই, আর গাছ কি করে, কার্বন ডাইঅক্সাইডটাকে শোষণ করে। এখন গাছ দিনের পর দিন তো গাছ কেটেই চলছে, তো কার্বন ডাইঅক্সাইডটা কোথায় যাবে, কে শোষণ করবে? সেটা মাত্রাটাও বাড়ছে, উপরে যাচ্ছে, ওজোন স্তরকে ধাক্কা মারছে, সেটা ক্ষয় হচ্ছে। তাহলে এই সব গ্যাসের কারণেই আমাদের এই মানবিক এইগুলো হচ্ছে এই মানবিক কারণের জন্য কিন্তু ওজোন স্তর ধ্বংস হচ্ছে। আরও কি কারণ, যে আমরা গবেষণার নামে, রকেট ছাড়ার নামে, গবেষণার নামে আজকাল পৃথিবী একে পিছনে, একে সামনে, হ্যাঁ, বিভিন্ন মিসাইল বানাচ্ছে। হ্যাঁ, টেকনোলজির উন্নত হচ্ছে, কিন্তু কি পৃথিবীকে ধ্বংস করে কি আমরা টেকনোলজি উন্নত করব না? কিন্তু বৈজ্ঞানিকরা এই প্রস্তাব রেখেছিলেন অনেকদিন আগে, যে তোমরা যে রকেটগুলো, গবেষণার নামে যে রকেটগুলো ছাড়ছো, এগুলো নিয়ন্ত্রিতভাবে ছাড়ো। এরা কি করছে, যে বিভিন্ন দেশে রকেটগুলোকে অনিয়ন্ত্রিতভাবেই ছাড়ার জন্য যে বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন হয়, সেগুলোর কারণে কিন্তু আমাদের ওজোন স্তর ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। ঠিক আছে, এগুলো ধ্বংসের কারণ। তাহলে এই ধ্বংসের হাত থেকে কি রক্ষা পাওয়া যাবে না, বা এর প্রভাবটা আমাদের উপর এবং উদ্ভিদ জগতের উপরে প্রভাবটা কি? এটা তো যেগুলো ধ্বংসের কারণ, এবং প্রভাবটা কি, এর প্রভাবে কি হয়? মানুষের ত্বকে ক্যান্সার, চর্ম রোগ, প্রজনন ক্ষমতা হ্রাস। আজকাল যে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই কিন্তু হসপিটালগুলোতে সিজার হচ্ছে। কেন? এর কারণটা হচ্ছে যে প্রজনন ক্ষমতা দিনের পর দিন হ্রাস পাচ্ছে। মহিলাদের প্রজনন ক্ষমতা কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। যেটা বৃদ্ধি পাওয়ার কারণ, সেখানে হ্রাস পাচ্ছে। কারণটা কি? আমরাই কারণ। আমাদের জন্য আজকে এসব ঘটনা ঘটে চলছে। তাহলে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, ত্বকে ক্যান্সার হয়,
ত্বকে ক্যান্সার হয়, তারপরে তোমার প্রজনন ক্ষমতা হ্রাস পায়, এই বিভিন্ন ধরনের রোগ ব্যাধিগুলো হতে থাকে। উদ্ভিদের কি হয়, ফল মূল পাতা এগুলোর বৃদ্ধি কমে যায়, এদেরও প্রজনন ক্ষমতা হ্রাস পায় উদ্ভিদের। তো এগুলো হচ্ছে প্রভাব। তাহলে আমরা কি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি না? সওয়াল তো এখানেই যে আমরা কি এমন কাজ করলে আমাদের ওজোন স্তরটা সুরক্ষিত হবে, এর উপায়গুলো কি কি? এর উপায় হচ্ছে, অনেকগুলো উপায় আছে যেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তার মধ্যে আছে যে ওডিএস মানে হচ্ছে বিভিন্ন যে বললাম গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইড, হ্যালোজেন, মিথাইল, এইগুলো যে গ্যাসগুলো আছে এগুলোর ব্যবহার আমাদের কমাতে হবে। তারপর তোমাদের চলে গেল যানবাহনের ব্যবহার। এই যানবাহনের ব্যবহারগুলো আমাদের খুব কমাতে হবে। এই যানবাহন থেকে বিভিন্ন ধরনের গ্যাস উৎপন্ন হয়, খাস করে কার্বন ডাইঅক্সাইড ডেঞ্জারাস। ক্লিনিক, যে আমরা ক্লিন করি মানে অফিস আদালত মানে বিভিন্ন ধরনের জায়গাগুলো, ঘর বাড়ি ইত্যাদি, অনেকগুলো গাড়ি, তারপরে বিভিন্ন ধরনের যে ক্লিনিকগুলো আবার ক্লিন করে, এগুলোতে আমরা বেশিরভাগ ক্লোরিন ইউজ করি। কি ইউজ করি? ক্লোরিন এবং বোমিন। এগুলোর ব্যবহার কমিয়ে আমাদের ন্যাচারালভাবে ক্লিন করতে হবে, এই পণ্যগুলো নিষিদ্ধ করতে হবে। তারপরে যে আরেকটা মারাত্মক একটা গ্যাস, সেটা হচ্ছে তোমার নাইট্রাস অক্সাইড। এটা কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ করা উচিত। যদি আমরা নিষিদ্ধ না করি তাহলে আমাদের ভবিষ্যতে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে, তো এই সব উপায়, এগুলো হচ্ছে উপায়, এগুলো যদি আমরা করি তাহলে আমরা হয় অনেকাংশে আমরা ওজোন স্তরকে রক্ষা করতে পারবো, যদি আমরা এই কাজগুলো করে থাকি। নইলে কিন্তু আমাদের, যে বললাম না 2050 সাল, আমাদের একটা বিশাল সমস্যার সম্মুখীন হতে হবে আমরা যদি এই কাজগুলো না করি। এখন গাছের প্রচুর প্রয়োজন।